তো প্রথমেই সব ছাত্রদের হ্যালো, যারা এই ভিডিওটা দেখছো। আচ্ছা, শুরুতেই আমি বলবো যে আজকে থেকে তোমাদের বোর্ড এক্সামের রেসপন্সিবিলিটি আমার। ইউটিউব খুললেই আমরা সব ধরনেরই কন্টেন্ট দেখতে পাই, সেগুলো ম্যাক্সিমামই হিন্দি বা ইংরেজি মিডিয়ামের। কিন্তু এই চ্যানেলে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কন্টেন্টও পাবে পুরোপুরি বাংলায়। আর তার সাথে সাথে আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টারের যে ইংলিশ টার্মগুলো থাকবে প্রতিটা টপিকের, সেই ইংলিশ টার্মগুলোও বলে দেব, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় ইন ফিউচার। কোনো যদি জেই বা মেডিকেল এন্ট্রান্স দিতে যাও, তাতে যাতে অসুবিধা না হয়। আচ্ছা, তারপরে উইকলি 2টো করে আমি ক্লাস আপলোড করব। আর লাস্টলি, জেনারেলি আমরা যখন কোনো টিচারের কাছে পড়ি তখন কি হয়, যখন টিউশনে পড়ি অ্যাকচুয়ালি, তারা বেশি করে প্রবলেম সলভ করতে পারে না, কারণ তাদের কাছে টাইম থাকে না, তাদের ব্যস্ত থাকে, তাদের অন্যান্য ব্যাচ থাকে, সব কিছু থাকে। কিন্তু আমি যেহেতু তোমাদের সবাইকে একেবারে পড়াচ্ছি, আমি আমার সময় নিয়ে আর তোমাদের ক্লিয়ার করে কনসেপ্টগুলো বোঝাবো। আচ্ছা, আর মাথায় রাখবে যে যত বেশি প্রবলেম সলভ করবে তত কনসেপ্ট বেশি ক্লিয়ার হবে। আর আমি ক্লাসগুলো তোমাদের এমনভাবে করাবো যেন এরকম যে তোমরা একদম জিরো থেকে শুরু করছো, যাতে কারো কোনো সমস্যা না হয়। আচ্ছা, প্রথমেই চ্যাপ্টার শুরু করার আগে আমি বলে নিই যে আমি যেভাবে তোমাদের পড়াবো, তোমাদের সামনে বই না খুললেও চলবে, কিন্তু এক্সট্রা কিছু যদি নলেজের জন্য তোমরা বই খুলতে চাও, অবশ্যই তোমরা বই খুলতে পারো। কিন্তু আমি তোমাদের একদম সময় নিয়ে অ্যাজ এ নোটস আকারে আমি তোমাদের একদম পড়াবো। আর যাদের সামনে বই নেই বা যাদের কাছে বই নেই, তারাও আমার এই ক্লাসটা দেখলে আশা করি তোমাদের বইয়ের প্রয়োজন পড়বে না। আর যদি কিছু এক্সট্রা শেখার জন্য বা এক্সট্রা জানার জন্য তোমরা কিছু বই দেখতে পারো। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই শুরু করছি যে কয়েকটা নাম আমরা লিখব, সেগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে আমাদের কিছু কিছু এমন ওষুধ ইউজ করা হয় যেগুলো কোন গ্রুপের, এবং তাদের দু একটা করে উদাহরণ আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাই অ্যানালজেসিক গ্রুপ। অ্যানালজেসিক গ্রুপের আন্ডারে কি? অ্যানালজেসিক গ্রুপের ওষুধগুলো কিসের জন্য ব্যবহার হয়? অ্যানালজেসিক গ্রুপের ওষুধগুলো জেনারেলি ব্যথা বেদনা। এগুলো আবার মনের ব্যথা বেদনা বুঝে বসো না, কিন্তু এটা আমরা যেসব ব্যথা পাই সেগুলোর জন্য, বা হচ্ছে মাথা ব্যথা, এগুলো কমানোর জন্য আমরা বিভিন্ন ইউজ করে থাকি। আমরা শুনেইছি মাথা ব্যথার জন্য আমরা অ্যাসপিরিন ইউজ করে থাকি, সেটা একটা। তারপর অ্যানালজিন, ঠিক আছে। তারপর অ্যান্টিপাইরেটিক গ্রুপ। অ্যান্টিপাইরেটিক গ্রুপের ওষুধগুলো কী জন্য বা কোন রোগের উপশমে বা কোন কাজে ব্যবহার করা হয় দেখছি, লিখে নাও তোমরা। অ্যান্টিপাইরেটিক গ্রুপের ওষুধগুলো জ্বর উপশমের জন্য, ঠিক আছে। এগুলোর উদাহরণ এগুলো আমরা শুনে থাকবো: প্যারাসিটামল, আইবুপ্রোফেন। ঠিক আছে, এরপরের আমি গ্রুপগুলো বলবো আর তার সাথে ওষুধগুলো বলবো, তোমরা লিখে নেবে, তাহলে আরও তাড়াতাড়ি হবে। আচ্ছা, নেক্সট আসছি আমরা অ্যান্টিসেপটিক। এটা কি জন্য? শরীরে যদি আমাদের কোনো জায়গায় কেটে যায়, সেই কাটা স্থানে যাতে আমাদের জীবাণু সংক্রমণ না হয়, সেজন্য আমরা এই গ্রুপের ওষুধগুলো ব্যবহার করে থাকি। বলো কি হতে পারে এগুলো?
ঠিক, ডেটল, ঠিক আছে, স্যাভলন, এটসেট্রা, ঠিক আছে। লাস্ট আরেকটা হলো ট্র্যাঙ্কুলাইজার। তোমাদের যদি বেশি স্লো মনে হয় আমার পড়ানো, তোমরা 1.5x বা 1.75x করে নিতে পারো। আচ্ছা, এই ট্র্যাঙ্কুলাইজার গ্রুপের ওষুধগুলো কী কাজে ব্যবহার করা হয়? মানসিক অবসাদ, উৎকণ্ঠা, চাপা উত্তেজনা ইত্যাদি, ঠিক আছে। লিখে নাও আরেকবার, মানসিক অবসাদ, উৎকণ্ঠা, চাপা উত্তেজনা ইত্যাদি, ঠিক আছে। আর এগুলোর জন্য কি কি ওষুধ ইউজ করা হয়? ভ্যালিয়াম, রেসারপিন, ঠিক আছে। দুটো করে মোটামুটি নাম জেনে রাখলেই হবে ওষুধগুলোর। আচ্ছা, নেক্সট দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। ইম্পর্টেন্ট জিনিস বলতে যে এটা আমাদের নলেজের জন্য, ক্যান্সার, ক্যান্সারের ট্রিটমেন্টে দু ধরনের কম্পাউন্ড ইউজ করা হয়, বা হচ্ছে মেডিসিনও বলতে পারি আমরা। একটা হচ্ছে ট্যাক্সল, আর আরেকটা হলো সিসপ্লাটিন, ঠিক আছে। তোমরা চাইলেই সিসপ্লাটিনের সংকেত লিখে রাখতে পারো, এটা জাস্ট ফর নলেজ, এটা তোমাদের এখনই সংকেত জানারও সেরকম কোনো প্রয়োজন নেই, কিন্তু তাও জেনে রাখতে পারো। এটা হলো সিসপ্লাটিনের সংকেত, ঠিক আছে। এটা ক্লোরিন, এটা প্ল্যাটিনাম, এটা ক্লোরিন, এটা NH3, এটা NH3 অ্যামোনিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এইডস। এইডসের ট্রিটমেন্টে কি? অ্যাজিডোথায়ামিডিন, কি? এইডসের ট্রিটমেন্টে অ্যাজিডোথায়ামিডিন, AZIDOTHIAMIDINE, অ্যাজিডোথায়ামিডিন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ছোট ছোট কিছু ইনফরমেশান জেনে রাখবো, যেগুলো হয়তো তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি। প্রথম হলো বল, ফোর্স, ঠিক আছে। ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট হলো ডাইন, CGS ইউনিট। আর ফোর্সের SI ইউনিট কি? নিউটন, ঠিক আছে। আচ্ছা, নিউটন হচ্ছে SI-তে। আচ্ছা, ডাইন, এই ডাইনকে আমরা বলতে পারি গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। ডাইনকে আমরা বলতে পারি গ্রাম সেমি
পার সেকেন্ড স্কোয়ার। নিউটনকে আমরা বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে চাপ বা প্রেশার। ঠিক আছে, এটা আমরা কি জানি, আগে আমরা পড়েছি, ফোর্স বাই এরিয়া, তার মানে কি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এটাকে আমরা কি দিয়ে বলি, এটার ইউনিট ডাইন পার সেমি স্কোয়ার ইন সিজিএস, নিউটন পার মিটার স্কোয়ার ইন এসআই। ওকে, আচ্ছা আচ্ছা আমরা তো অনেকেই কিলো, হেক্টর, ডেকা, তারপর মিটার বা গ্রাম, তারপর ডেসি, সেন্টি, মিলি পড়ে এসেছি। তাছাড়াও আরও আমাদের কিছু জেনে রাখতে হবে ইউনিট কনভার্জনের জন্য। ঠিক আছে, সেগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, সেগুলো তোমরা এক এক করে লিখে নাও। সেগুলো আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করার সময় যখন আমরা ইউনিট কনভার্জন করব, মানে সবগুলোকে আমরা সিজিএসে নিয়ে যাব বা সবগুলোকে আমরা এসআইতে নিয়ে যাব, সব টার্মগুলোকে, সেই সময় আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো দেখছি আমি হচ্ছে 1 মেগা ইকুয়ালস টু 10 to the power 6, 1 giga 10 to the power 9, 1 tera 10 to the power 12। ঠিক আছে, 1 micro 10 to the power -6। ওকে, 1 nano 10 to the power -9, 1 pico 10 to the power -12। ঠিক আছে, আর একটা 1 femto 10 to the power -15। ঠিক আছে, আচ্ছা আর একটা ফর এক্সট্রা নলেজ লিখে রাখতে পারো, 1 ইঞ্চ ইকুয়ালস টু 2.54 সেন্টিমিটার। ওকে, এ কটা লিখে রাখো। আচ্ছা, তাছাড়া তো আমরা জানি এখানে কিলো, হেক্টো, ডেকা, তারপর গ্রাম বা মিটার, তারপর কি ডেসি, সেন্টি, লাস্টে মিলি। এগুলো তো আমরা জানি তো। 1 কিলো, আচ্ছা ঠিক আছে, এগুলো পরে আবার লিখছি, ওয়েট। ঠিক আছে, হলো। আচ্ছা, আর আমরা যেগুলো এখানে জানি সেগুলো একবার দেখে নিই। কিলোকে আমরা বলতে পারি 10 to the power 3, তার মানে হচ্ছে 1 মিটার। ঠিক আছে, সরি, বা 1
কেজি ধরো, 1 কেজিকে আমরা কীভাবে কী বলতে পারি, 10⁻³ গ্রাম। ঠিক আছে, তার মানে 1 কিলো ইকুয়ালস টু 10⁻³, হেক্টো 10⁻², ডেকা 10⁻1 মানে 1, আচ্ছা ডেসি 10⁻⁻1, সেন্টি 10⁻⁻2, মিলি 10⁻⁻3। ঠিক আছে, আচ্ছা তারপর আরও কিছু আমাদের ইউনিট কনভার্জনের জন্য দরকার আছে। এটা বহুত প্রবলেমে লাগবে, অনেক প্রবলেমে লাগবে, এটা মাথায় রাখবে। 1 লিটার ইকুয়ালস টু 1000 ml, মিলিলিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আর ইকুয়ালস টু বলতে পারি 1 ডেসিমিটার, ঠিক আছে, কিউব। আমরা জেনারেলি ডেসিমিটার কিউবকে ডিএম কিউব বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এটা অনেক প্রবলেমে আমাদের প্রবলেম সলভ করার সময় ইউনিট কনভার্জনের জন্য দরকার আছে। ঠিক আছে, তারপর আমরা আরও কিছু জেনে রাখতে পারি। শক্তি বা কার্য, যেটা হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি, এটার ইউনিট আর্গ, সিজিএসএ, আর এসআইতে কেউ জানে, জুল। ঠিক আছে, আমরা আর্গকে বলতে পারি গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আর জুলকে বলতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তারপর আরেকটা ওয়াট, পাওয়ার। ঠিক আছে, ওয়াটের ইউনিট কি, বা ওয়াটকে আমরা কিভাবে বলতে পারি, জুল পার সেকেন্ড। ওকে, মানে 1 সেকেন্ডে যে পরিমাণ কার্য করা হয় সেটাকে আমরা ওয়াট বলে থাকি, বা কার্যক্ষমতা। আচ্ছা, তারপর আমাদের কেমিস্ট্রির কিছু সিম্বল আছে, সেই সিম্বলগুলো সম্বন্ধে আমাদের সিম্বলগুলোর নাম মনে রাখতে হবে। এই সিম্বলগুলো সব সময় আমাদের দরকার হবে ইন ফিউচার, আমরা যতদিন পর্যন্ত পড়াশুনো করব। ঠিক আছে, তো এগুলো মুখস্থ করতে হবে। এগুলো একমাত্র মুখস্থ করার উপায়, বারবার লিখে লিখে আমাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু উপায় নেই এটা। আচ্ছা, প্রথমে হচ্ছে এটা কি, আলফা। ঠিক আছে, এটা বিটা, এটা গামা, এটা ডেল্টা, তারপর এটা এপসাইলন। ঠিক আছে, দিস ওয়ান এটা এন, আর এন এর লেজ। ঠিক আছে, এটা হচ্ছে নিউ, এন ইউ। তারপর এটাকে আমরা অনেকেই চিনি তো, পাই। দিস ওয়ান রো, RHO, রো। দেন দিস ওয়ান সিগমা। ওকে,
this one tau. Okay, then theta, sorry, this one kappa. Okay, this one lambda, mu, psi, phi, ওমেগা। এই কটার নাম আমাদের মনে রাখতে হবে, আর এগুলো একমাত্র মনে রাখার উপায় বারবার করে এগুলো আমাদের লিখতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই আমাদের মনে রাখার। ঠিক আছে, এই গেল আমাদের এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশান। এখন আমরা ঢুকবো এই চ্যাপ্টারের আসল যেগুলো পড়ার বিষয় সেগুলোতে। ঠিক আছে, কি মনে হচ্ছে তোমাদের, বই দরকার আছে? আচ্ছা, তো চলি এখন। রাসায়নিক সংযোগ সূত্র, ঠিক আছে, বা আমরা বলতে পারি এটাকে লস অফ কেমিক্যাল কম্বিনেশন। সূত্র বা লস অফ কেমিক্যাল কম্বিনেশনস। ঠিক আছে, এই লস অফ কেমিক্যাল কম্বিনেশনসের আন্ডারে আমাদের চারটে সূত্র আছে। কি কি? একটা হলো ভরের নিত্যতা সূত্র, যেটাকে বলে ল অফ কনজারভেশন অফ মাস। একটা হলো স্থিরানুপাত সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। ঠিক আছে, একটা হলো গুণানুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন। আরেকটা হলো মিথানুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। ঠিক আছে, তো আমরা প্রথমে শুরু করব যে ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস দিয়ে। এর আন্ডারে পয়েন্ট করে লেখো, ভরের নিত্যতা সূত্র। আচ্ছা, যারা অ্যাজ আ নোটস হিসাবে লিখছো তারা আগে ভরের নিত্যতা সূত্রটা লিখে নাও, আমি বলছি। ঠিক আছে, আর যারা নোটস হিসেবে লিখছো না, জাস্ট বই দেখে পড়ছো, তাদের এটা বই পেয়েই যাবে। তোমরা একটু 10 সেকেন্ড বা 20 সেকেন্ড কেটে দিতে পারো। আচ্ছা, সূত্রটা হলো, যেটা আমি বলছি সেটা হচ্ছে পরীক্ষায় যদি আসে ভরের নিত্যতা সূত্র কি এটা লিখবে। আচ্ছা, লেখো। বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়। তার মানেটা কি? কোনো একটি রিয়াকশান হচ্ছে বিক্রিয়া, কোনো একটি রিয়াকশানে, সাপোজ আমার একটা রিয়াকশান আছে এ প্লাস বি থেকে হয়েছে সি প্লাস ডি। ঠিক আছে, ভরের নিত্যতা অনুসারে
বিক্রিয়ক, বিক্রিয়ক মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। আর বিক্রিয়াজাত পদার্থ হলো প্রোডাক্ট, ঠিক আছে, লিখে রাখতে পারো এই ইংলিশ টার্মটা। আচ্ছা, তো বলছে ভরের নিত্যতা অনুসারে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভরগুলো সমান হয়। তার মানে কি, ধরো এর ওজন হলো এম এ, বি এর ওজন হলো এম বি, বা হচ্ছে এ আছে এম এ পরিমাণ, বি আছে এম বি পরিমাণ, সি আছে এম সি পরিমাণ, ডি আছে এম ডি পরিমাণ। তো ভরের নিত্যতা সূত্র অনুসারে এম এ প্লাস এম বি এই রিঅ্যাক্ট্যান্টগুলোর মোট ভর সমান হবে কার, বিক্রিয়াজাত পদার্থ, তার মানে প্রোডাক্ট এর সমান হবে, মানে হচ্ছে এই হলো ভরের নিত্যতা সূত্র, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি। আচ্ছা, নেক্সট হচ্ছে স্থিরানুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। স্থিরানুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। আচ্ছা, এটার বিবৃতিটা আগে লিখে নাও, যারা নোটস হিসাবে লিখছো বিবৃতিটা আগে লিখে নাও, বিবৃতিটা আমি বলছি। আচ্ছা আচ্ছা, তার আগে লিখে নিতে পারো ওই ভরের নিত্যতা সূত্রটা যে আবিষ্কার করে সে হলো ফরাসি বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের। ভরের নিত্যতা সূত্রটা এটা সূত্র ল্যাভয়েসিয়ের, ফরাসি বিজ্ঞানী, ঠিক আছে। ল্যাভয়েসিয়ের, সালটা লিখে রাখবে, লিখে রাখতে পারো সালটা 1774, ঠিক আছে। আচ্ছা, এখন আসছি স্থিরানুপাত সূত্র বা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এটা আবিষ্কার করে ফরাসি বিজ্ঞানী প্রৌস্ট, PROUST। স্থিরানুপাত সূত্র ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, প্রৌস্ট, PROUST, 1799। আচ্ছা, এখন বিবৃতিটা লিখে নাও যারা নোটস হিসেবে লিখছো। কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হয়। যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হয় এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ওজনের অনুপাত সর্বদা স্থির থাকে এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ওজনের অনুপাত সর্বদা স্থির থাকে। আচ্ছা, এখন এটাকে বুঝি ব্যাপারটা কি। আচ্ছা, আচ্ছা, আগে আমরা একটা জেনারেল এক্সপ্রেশন দেখব।
ঠিক আছে, সেই জেনারেল এক্সপ্রেশনটা দেখে নিয়ে তারপরে আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখব। আচ্ছা, ধরো এ প্লাস বি দুটো রিয়াক্ট্যান্ট রিয়াক্ট করে তৈরি করলো এক্স। এখন এই এক্সটাকে আমি তৈরি করি বা ভাঙি বা প্রকৃতির থেকে নেই, বা আমি যদি কোনো ল্যাবেও সেটা তৈরি করি, এই এক্সের ভেতর এ ইস টু বি, এখানে যদি এ ইস টু বি অনুপাতে ওরা বিক্রিয়া করে এক্স তৈরি হয়, সেই যে এক্স আমরা প্রকৃতি থেকে পাবো বা হচ্ছে আমরা কোনো ল্যাবে তৈরি করব, তাতেও এ আর বি এর যদি আমরা অনুপাত দেখি সেটা এ ইস টু বি অনুপাতে থাকবে। আচ্ছা, সরল ভাষায় বলতে গেলে কি, এক্স একটা কম্পাউন্ড, একটা নির্দিষ্ট কম্পাউন্ড। ওই নির্দিষ্ট কম্পাউন্ডটা আমরা যেখান থেকেই পাই না কেন বা ওই নির্দিষ্ট কম্পাউন্ডকে আমি যেভাবেই ভাঙি না কেন, সেই কম্পাউন্ড এক্সটা নির্দিষ্ট পরিমাণ এ আর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বি নিয়ে তৈরি হবে। ঠিক আছে, আমরা যদি এ বা বি এর কোনো একটি প্রপোর্শন আমরা আলাদা করে দিই, তার মানে এখানে যদি আমি এটাকে এ আর বিকে যদি আমরা এ ইস টু বি অনুপাতে না নিই, এটাকে যদি আমি এ 1 অনুপাতে নিয়ে নিই আর এটাকে যদি বি অনুপাতে নেই, তাহলেই আমার আর এক্স এই প্রোডাক্ট তৈরি হবে না। ঠিক আছে, এটা হলো স্থিরানুপাত সূত্র। মানে কোনো একটি কম্পাউন্ডের তার ভেতরের যেই মৌলগুলো আছে সেই মৌলগুলোর উপাদান স্থির থাকবে, অনুপাত স্থির থাকবে উপাদানগুলির। ঠিক আছে, এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখব। আচ্ছা, আমরা সবাই জানি জল H2O, তো এটা তৈরি করতে আমাদের দরকার হয় হাইড্রোজেন আর অক্সিজেন। আচ্ছা, ছেড়ে দিচ্ছি, আরো ইজি দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কি দিয়ে তৈরি হয়? কার্বন প্লাস অক্সিজেন। ঠিক আছে, হলো? আচ্ছা, না, তোমাদের জল দিয়ে বোঝালেই ব্যাপারটা ভালো হবে। দেখো H2O কি দিয়ে তৈরি হয়? H2 প্লাস O2। ঠিক আছে, এখানে আমরা এখন যদি সমান করি, ও একটা আছে, এখানে দুটো করে দিলাম, হাইড্রোজেন 4টা হলো, এখানে 4 করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা দেখি H2O, ঠিক আছে, H2O এটা তৈরি করতে আমাদের 2 মলিকিউল H2 দরকার, 1 মলিকিউল O2 দরকার, তৈরি হচ্ছে 2 মলিকিউল H2O। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখন ব্যাপারটা এখানে দেখতে হবে যে আমরা যদি এই H2O দুটো মলিকিউল H2O তৈরি করতে চাই, তাহলে আমাদের 2:1 অনুপাতে H2 আর হচ্ছে O2 নিতে হবে। আমরা যদি 2 অণু H2O তৈরি করতে চাই, যদি 1 অণু তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? রিয়াকশনটা কি হবে? H2O করে দিলাম, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, জাস্ট হাফ O2, আর এখানে হয়ে যাবে H2। ঠিক আছে, আমরা একটা মলিকিউল ধরে দেখব, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন তাহলে আমরা দেখছি যে আমাদের যদি H2O এই মলিকিউলটা তৈরি করতে হয়, আমাদের H2:O2 এটা আমাদের কত অনুপাতে নিতে হবে? 1:1/2, বা হচ্ছে বলতে পারি 2:1 অনুপাতে। ঠিক আছে, কিন্তু এখন যদি আমরা এই হাইড্রোজেন বা অক্সিজেন এই কোনো একটার পরিমাণ যদি আমরা কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, তাহলে কি হবে? H2 প্লাস O2, এটাকে যদি আমি এখন 1:1 অনুপাতে নেই, দেখো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এখানে H2O2 তৈরি হয়ে যাচ্ছে, হাইড্রোজেন পারঅক্সাইড।
যেটার প্রপার্টিস জলের থেকে অনেকটাই আলাদা। ঠিক আছে, তো আমরা এখানে কি বুঝতে পারলাম, আমরা যদি কোনো একটি নির্দিষ্ট ধরনের প্রোডাক্ট আমরা পেতে চাই বা কোনো একটা নির্দিষ্ট কম্পাউন্ড আমরা পেতে চাই, সেই কম্পাউন্ডটা যে মৌলগুলো দিয়ে গঠিত সেই মৌলগুলো সমান প্রপোর্শনে নিতে হবে, সমান অনুপাতে নিতে হবে। আর অন্য অনুপাতে নিলে কি হবে, আমাদের অন্য প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। আচ্ছা, বোঝা গেছে তো? তাহলে ভরের নিত্যতা সূত্রটা কি ছিল, যে রিঅ্যাক্ট্যান্ট পার্টের সবগুলো রিঅ্যাক্ট্যান্টের মোট ভর প্রোডাক্টের মোট ভরের সমান হবে। প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হবে। আর স্থিরানুপাত সূত্রটা কি হলো, আর স্থিরানুপাত সূত্রটা হলো কোনো একটা যদি আমরা কম্পাউন্ড তৈরি করতে চাই, সেই কম্পাউন্ডের ভিতরের উপাদানগুলো নির্দিষ্ট অনুপাতেই দরকার। ওই প্রপোর্শনটা যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে গোটা কম্পাউন্ড যেটা তৈরি হবে সেটাই উল্টোপাল্টা হয়ে যাবে। আমরা H2O আর হচ্ছে H2O2 এই দুটোর এক্সাম্পল দিয়ে দেখলাম। তারপরের আমাদের আসছে গুণানুপাত সূত্র। গুণানুপাত সূত্র বা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। ল অফ মাল্টিপল প্রপোর্শন। ওকে, আচ্ছা, ল অফ মাল্টিপল প্রপোর্শন বা গুণানুপাত সূত্র, এটা বলেছিল বা এটা বলেছিলেন বিজ্ঞানী ডাল্টন, DALTON। বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন 1803 খ্রিস্টাব্দে। তো যারা বিবৃতিটা লিখছো, যারা নোটস হিসাবে লিখছো, তারা বিবৃতিটা লিখে নাও। বলেছে দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, তখন একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটি যে ভিন্ন ভিন্ন ওজনের যুক্ত হয়, সেই ওজনগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। সরল অনুপাত বলতে ছোট পূর্ণ সংখ্যার অনুপাত বোঝায়, যেমন 1:3 বা 1:2 বা 1:3:4 এরকম। ঠিক আছে, তাহলে কি হলো, আরেকবার আমি প্রথম থেকে বলছি। দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, তখন সেই মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ওজন যুক্ত হয়, সেই ওজনগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। ঠিক আছে, আর সরল অনুপাত বলতে ছোট পূর্ণ সংখ্যার অনুপাত বোঝায়। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এখন কি ব্যাপারটা দেখছি। আচ্ছা, আমরা এখন একটা জেনারেলাইজড এক্সাম্পল দিয়ে আমরা দেখব। ঠিক আছে, ধরে নিই দুটো রিয়াকশান A প্লাস B থেকে এসছে X, আর A প্লাস C থেকে এসছে Y। ওকে,
এখন এই গুণানুপাত সূত্রানুসারে এই গুণানুপাত সূত্রানুসারে এ বি এবং সি এই দুটো রিয়াকশন এখন হচ্ছে বলছে সমপরিমাণ এ এর সাথে বি আর সি যেই পরিমাণে যুক্ত হয় বা যুক্ত হতে পারে সেই বি আর সি এর রেশিওটা হবে হচ্ছে সরল অনুপাত। সরল অনুপাত হবে এটা। তার মানে কি, ধরে নিয়ে এখানে এ আছে, ধরে নিয়ে এখানে এ আছে 3 ভাগ, 3 ভাগ এ, 6 ভাগ বি এর সাথে রিয়াক্ট করছে, তৈরি করছে ওয়াই। আর এখানে ধরে নিই 2 ভাগ আমার এ আছে, 2 ভাগ এ আছে, 2 ভাগ এ রিয়াক্ট করছে আমার এখানে 2 ভাগ এ আমার ধরে নিই এখানে 8 ভাগ সি এর সাথে রিয়াক্ট করেছে। এখন বি আর সি এর অনুপাতটা কি হবে? 6:8? না, আমাকে এটা সমপরিমাণে নিতে হবে। তার মানে প্রথমটার ক্ষেত্রে 3টে এ মানে 3 ভাগ এর সাথে বি এর 6 ভাগ আমার রিয়াক্ট করেছে। এর ক্ষেত্রে এর 3 ভাগের সাথে বি এর 6 ভাগ আমার রিয়াক্ট করেছে। আর ওয়াই এর ক্ষেত্রে কি, এর 2 ভাগের সাথে সি এর 8 ভাগ আমার রিয়াক্ট করেছে। এখন এখানে সমপরিমাণ এ আমার আনতে হবে। তার মানে হয় এখানে আমি দেখব যে 2 ভাগ বি এর সাথে 2 ভাগ এ এর সাথে আমার কতটা বি যুক্ত হতে পারে যাতে প্রপোর্শনটা সেম থাকে সেভাবে। তার মানে 3 ভাগ এ যদি 6 ভাগ বি এর সাথে যুক্ত হয় বা যুক্ত হতে পারে, ঐকিক নিয়মে আমরা কি পাবো? 1 ভাগ এ এর সাথে আমার কত ভাগ বি যুক্ত হতে পারে? 2 ভাগ। এখন যদি 2 ভাগ আমি বি নেই, এ নেই, তাহলে 2 ভাগ এর সাথে কত ভাগ বি যুক্ত হতে পারে? 4 ভাগ। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা এক্স প্রোডাক্ট তৈরি করতে যাই তাহলে আমাদের 2 ভাগ এর সাথে 4 ভাগ বি আমাদের রিয়াক্ট করাতে হবে। আর আমরা এখানে ওয়াই এর ক্ষেত্রে কি পেয়েছিলাম? 2 ভাগ এর সাথে 8 ভাগ সি আমাদের রিয়াক্ট করাতে হবে, তাহলে ওয়াই পাওয়া যাবে। তাহলে কি আমরা দুটোতেই সমপরিমাণ এ পেয়ে গেলাম। সমপরিমাণ এর সাথে বি আর সি যতটা যুক্ত হয় তাদের অনুপাত। তার মানে এখন যদি আমরা B/C করি তাহলে কত আসবে? 4:8। তার মানে 1:2। এটা হলো সরল অনুপাত। এই অনুপাতটাকে বলেছে। তার মানে গুণানুপাত সূত্রটা কি? গুণানুপাত সূত্রটা হলো যে যদি কোনো রিয়াকশান থাকে, ধরে নিচ্ছি এ বি, এটা দেখে আমি বলছি এই সমপরিমাণ এ এর সাথে সমপরিমাণ এ, এই দুটোর পরিমাণ সমান, তার সাথে এই এ এর সাথে যত ভাগ বি রিয়াক্ট করবে, আর ওয়াই এর ক্ষেত্রে সেম পরিমাণ এর সাথে এখানে যত পরিমাণ এ ছিল এখানেও সেম পরিমাণ এর সাথে সি এর যত ভাগ বিক্রিয়া করে ওয়াই তৈরি করবে, তখন বি আর সি এর অনুপাতটা হচ্ছে সরল অনুপাত হবে। তার মানে প্রথমে আমরা কি জানতাম? এ 3 ভাগ নিলে এর 3 ভাগের সাথে বি এর 6 ভাগ বিক্রিয়া করে আমাদের এক্স তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ঐকিক নিয়মে বের করতে পারি যে এর 2 ভাগের সাথে বি এর কত ভাগ আমাদের রিয়াক্ট করালে এক্স তৈরি হবে। 2 ভাগের সাথে 4 ভাগ যদি আমরা রিয়াক্ট করাই। আর আমরা ওয়াই এর ক্ষেত্রে জানি কি, ওয়াই এর 2 ভাগ ওয়াই প্রোডাক্টটা তৈরি করার সময় এর 2 ভাগের সাথে সি এর 8 ভাগ আমরা রিয়াক্ট করাতে পারি। তাহলে B/C হলো 4:8। ঠিক আছে, 1:2।
এটাকে বলছে গুণানুপাত সূত্র। আমরা এই রিলেটেড আরও অঙ্ক করব পরে, সেগুলোতে আমরা আসব। আচ্ছা, মিথানুপাত সূত্রটা অতটা প্রয়োজন হয় না, তাও মিথানুপাত সূত্রটা তোমরা লিখে রাখতে পারো। আমাদের মূলত এই ভরের নিত্যতা সূত্র, তারপর স্থিরানুপাত সূত্র, আর হচ্ছে গুণানুপাত সূত্র, এই তিনটে সূত্রই আমাদের ম্যাক্সিমাম দরকার হয়। ঠিক আছে, তাও মিথানুপাত সূত্রটা লিখে নিতে পারো, আমি আর এটা বোর্ডে লিখছি না। মিথানুপাত সূত্র বা হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, এটার প্রবর্তক ছিলেন বিজ্ঞানী রিক্টার, RICHTER, in 1792। এটা বিবৃতিটা লিখে রাখো, মিথানুপাত সূত্রের বিবৃতি। দুই বা ততোধিক মৌল অপর একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে পৃথক পৃথকভাবে যে যে ওজনে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে, প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠনে সমর্থ হলে তারা ঠিক ওই সব ওজনে বা ওই ওজনগুলির সরল গুণিতক বা উপগুণিতকের ওজনে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। আমি আবার বলছি, দুই বা ততোধিক মৌল অপর একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে পৃথক পৃথকভাবে যে যে ওজনে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে, প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠনে সমর্থ হলে তারা ঠিক ওই সব ওজনে বা ওই ওজনগুলির সরল গুণিতক বা উপগুণিতকের ওজনে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখব, আমরা অঙ্কগুলো একবারে পরে আসছি। তারপরে একটা আছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, গেলুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম। পয়েন্ট করে রাখো, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বা ইংলিশে হচ্ছে গেলুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম। ঠিক আছে, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের বিবৃতিটা আগে লিখে নিতে পারো। বিবৃতিটা হলো, বুঝতেই পারছো এর প্রবর্তককে, ফরাসি বিজ্ঞানী গেলুসাক। বিবৃতিটা লিখে নাও যারা নোটস হিসেবে লিখছো, আর যারা লিখছো না তারা 20 সেকেন্ড বা কিছু সময় স্কিপ করে যাও। আচ্ছা, বিবৃতি: গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলির সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের
আয়তনও বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। খুব তাড়াতাড়ি বলে দিলাম মনে হয়, আমি আবার বলছি। গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনে সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তনও বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। ঠিক আছে? আচ্ছা, আমি যে বিবৃতিগুলো বলছি এই বিবৃতিগুলো শুধুমাত্র কিন্তু বোর্ডসের জন্য, বোর্ডসের এক্সামে, কারণ এগুলো মুখস্থ লিখতে হয়। তাছাড়া আমি সব থেকে শুরুতে বলবো তোমাদের সব সময় কনসেপ্টটা ক্লিয়ার রাখো, সব সময় কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, তো এটা কি বলেছে? টেম্পারেচার আর প্রেশার যখন সেম, মানে হচ্ছে কনস্ট্যান্ট। টেম্পারেচারের প্রেশার যখন কনস্ট্যান্ট তখন রিঅ্যাকট্যান্টগুলির অনুপাত এবং প্রোডাক্টের অনুপাত সরল অনুপাতে হয়। পরিমাণ কীরকম? একটা উদাহরণ দেখা যাক। ঠিক আছে? এখানে একটা মেইন জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে। গ্যাসীয় বিক্রিয়া, কোনো বিক্রিয়া যদি তরল বা কঠিন পদার্থ থাকে তাহলে কিন্তু এই সূত্র কাজে লাগবে না। ঠিক আছে? তখন সেটা অন্যভাবে হবে। শুধুমাত্র গ্যাসীয় বিক্রিয়ায় এই সূত্র কাজে লাগবে। আচ্ছা, তো এটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। উদাহরণটা আমরা যে কোনো কি বলা যায়, কার্বন ডাই অক্সাইড যদি বলে দিই, CO2, একটা কার্বন একটা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করছে। এখানে তাহলে কার্বন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, এই তিনটের অনুপাত কি হবে? 1:1:1। এটা সরল অনুপাত হবে এই আয়তনগুলো। মানে এটা যদি 1 ভাগ নেওয়া হয়, এটা যদি 1 ভাগ নেওয়া হয়, এটাও 1 ভাগ তৈরি হবে। আচ্ছা, যদি ভেপার আমরা বলতে পারি H2O ভেপার কিসের থেকে তৈরি হয়? H2 + O2 2। তাহলে আমরা যদি H2 2 ভাগ নেই, অক্সিজেন 1 ভাগ নেই, আমার তৈরি হবে জল 2 ভাগ। তার মানে আমরা H2:O2 H2O কত বলতে পারি? 2:1:2। তার মানে এটা একটা সরল অনুপাত। তার মানে এটা গেলুসাকের গ্যাস আয়তন সূত্র মেনে চলছে। ঠিক আছে? এখন আমরা কটা প্রবলেম করব, কটা অঙ্ক, এই যে কটা সূত্র পড়লাম এই সূত্রগুলোর ওপর ভিত্তি করে। প্রশ্নটা একটু তোমাদের লিখে নিতে হবে। প্রশ্নটা অনেকটা বড়, তো আমি যদি লিখতে যাই এখানে অনেকটা টাইম লেগে যাবে। তো প্রশ্নটা তোমাদের লিখতে হবে, আমি বলছি। প্রশ্নটা লিখে নাও। প্রশ্নটা হলো, একই চাপ ও উষ্ণতায় দুই আয়তন O3 এর, O3 বলতে ওজোন, এর বিয়োজনের ফলে 3 আয়তন অক্সিজেন পাওয়া যায়। 3 আয়তন অক্সিজেন পাওয়া যায়। 40 ml পাওয়া যায়, পরে দাঁড়ি 40 ml O3
মানে ওজোন আর অক্সিজেন মিশ্রণ উত্তপ্ত করে 40 ml ওজোন আর অক্সিজেন মিশ্রণ উত্তপ্ত করে আবার একই চাপ ও উষ্ণতায় নিয়ে এসে দেখা গেল নতুন আয়তনের মান হয়েছে 42 ml। ঠিক আছে। গ্যাসীয় মিশ্রণে O3 এর শতকরা আয়তন নির্ণয় করো। গ্যাসীয় মিশ্রণে O3 এর শতকরা আয়তন নির্ণয় করো। কোশ্চেনটা আমি আবার বলছি, একই চাপ ও উষ্ণতায় 2 আয়তন ওজনের বিয়োজনের ফলে 3 আয়তন অক্সিজেন পাওয়া যায়। দাঁড়ি 40 ml ওজোন আর অক্সিজেনের মিশ্রণ উত্তপ্ত করে আবার একই চাপ ও উষ্ণতায় নিয়ে এসে দেখা গেল নতুন আয়তনের মান হয়েছে 42 ml। গ্যাসীয় মিশ্রণে ওজনের শতকরা আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। ওকে, তো আমরা এটা আগে দেখি। প্রথমে কি বলেছে, বলছে একই চাপ ও উষ্ণতা 2 আয়তন ওজনের বিয়োজনের ফলে 3 আয়তন অক্সিজেন পাওয়া যায়। ভালো কথা। O3 এখান থেকে O2, এটা 3 আয়তন থেকে 2 আয়তন, সরি 2 আয়তন থেকে 3 আয়তন, 2 আয়তন থেকে 3 আয়তন অক্সিজেন পাওয়া যায়। ঠিক আছে। তারপরে কি বলেছে, আগে কোশ্চেনে যা বলবে সেই ডেটাগুলো আগে আগে আমি লিখে নেব, আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তারপরে বলছে 40 ml ওজোন আর অক্সিজেনের মিশ্রণ, 40 ml ওজোন প্লাস অক্সিজেনের মিশ্রণ। এই মিক্সচারকে যদি আমরা উত্তপ্ত করি আবার একই চাপ ও উষ্ণতায় নিয়ে এসে দেখা গেল নতুন আয়তনের মান হয়েছে 42 ml। মানে হচ্ছে এটাকে যদি আমি একই চাপ ও উষ্ণতায় আমি যদি আবার হিট করি, মানে এখানে হিট করে এটা হয়, তাহলে দেখা যায় ওভারঅল যে মিক্সচারের ভলিউমটা হয়েছে সেটা হচ্ছে 42 ml। এটা কিন্তু তোমরা লিখে নেবে যেভাবে আমি লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোনো একটা প্রশ্ন কিভাবে অ্যাপ্রোচ করছি, যেগুলো ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলোকে নিয়ে। ঠিক আছে, তো 42 ml হলো। তো বলেছে যে O3 এই মিক্সচারে O3 কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আছে। তাহলে পার্সেন্টেজ বের করার আগে আমাকে বের করতে হবে, বুঝতেই পারছি, এই 40 ml এর মধ্যে O3 আমার কতটা আছে এটা বের করতে হবে। হবে তো, বোঝা গেল। এখানে আমার কাছে এই একটা ডেটা আছে, এই একটা ডেটা আছে, আর হচ্ছে আমাকে এটা বের করতে হবে। এখন দেখি, এখন মেইন প্রশ্নটা শুরু করব, কিভাবে করা যায়। শুরুতেই আমি দেখছি আমার কাছে যেই ডেটাগুলো গিভেন আছে ওখান থেকে আমি কি পেতে পারি। আচ্ছা, প্রথমে আমাকে বের করতে বলেছে যে O3 এর শতকরা আয়তন। আচ্ছা, আমরা এখানে কি দেখলাম, O3 কত পার্সেন্ট আছে, সে কত পার্সেন্ট আছে সেটাকে যদি আমি বের করতে যাই, আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে 40 ml মিক্সচারে কতটা আছে, মিক্সচারে কতটা আছে O3, তাই তো। আচ্ছা, এখানে আর কিছু এখান থেকে আমাদের, আচ্ছা এখন মিক্সচারে O3 কতটা আছে সেটা কোথা থেকে পাবো, সেটা মিক্সচারের থেকেই পাবো। তো আমি মিক্সচারে জানি না O3 কতটা আছে,
আর O3 যেহেতু আমাকে বেরও করতে হবে, আমরা ধরে নিই লেট বা ধরি O3 আছে x ml in 40 ml মিক্সচার। ধরে নিলাম আমরা x ml O3 আছে 40 ml মিক্সচারে। আর O2 কতটা আছে? -40 - x ml। আচ্ছা, তো এর থেকে তো আমি কোনোভাবে পাবো না, পাওয়া তো আমার সম্ভব না, আমরা তো মাত্র ধরলাম। ঠিক আছে, আমরা কি জানি যে মিক্সচার যে আছে, এই মিক্সচারটাকে আমি যখন হিট করলাম, আমার এটা 40 ml থেকে হয়ে গেল 42 ml। কিভাবে হলো 40 ml থেকে 42 ml? যদি তোমরা প্রথমে দেখো, প্রথমে তোমরা দেখতে পারবে যে এক জায়গায় আমরা পেয়েছিলাম O3 বিয়োজনের ফলে O2 তৈরি হয়, 2 আয়তন O3 এর বিয়োজনের ফলে 3 আয়তন O2 তৈরি হয়, হয়তো? হয় তাহলে? আচ্ছা, এখন এটা আমাদের কিভাবে কাজে লাগবে? তার মানে এটা এখানে জিনিসটা বুঝবে, আমাদের যে O3 আর হচ্ছে O2 এর যেই মিক্সচারটা আছে, O3 + O2 এর যে মিক্সচারটা আছে, এই মিক্সচারে কি এই অক্সিজেনের পরিমাণটা কোনোভাবে চেঞ্জ হবে? এই অক্সিজেনের পরিমাণ কিন্তু আমাদের কোনোভাবে চেঞ্জ হবে না। কারণ কি, আমরা দেখলাম আমাদের শুরুতেই বলেছে যে ওজনের বিয়োজনের ফলে আমাদের অক্সিজেন তৈরি হয়। তার মানে কি, আমরা কি বুঝতে পারছি, এই মিক্সচারটায় অক্সিজেনের মতোই থাকবে, কিন্তু O3টা বিয়োজন হবে O2-তে, তাই না? O3টা বিয়োজন হবে O2-তে। তার মানে কি, আমাদের যে ফাইনাল মিক্সচারটা থাকবে, সেই ফাইনাল মিক্সচারে শুধু O2 থাকবে, কারণ O2 তো আমরা কোনো দেখতে পাচ্ছি না, আর কোনো রিয়াকশন তো আমাদের বলা নেই। তার মানে O3 থেকে আমাদের O2-তে কনভার্ট হয়ে যাবে, আর হচ্ছে এখানে কিছু পরিমাণ O2 থেকে যাবে। তাহলে আমরা কি ধরে নিয়েছি, এই 40 ml মিক্সচারের মধ্যে x ml আমার O3 আছে, x ml আমার O3 আছে। তাহলে এখান থেকে আমি কত ml O2 পাবো? আমাদের কাছে ডেটা কি আছে? আমাদের কাছে ডেটা আছে না, যে আমরা 2 ভলিউম O3 এর থেকে 3 ভলিউম O2 পাই। তাহলে আমরা কি বলতে পারি না, যৌগিক নিয়মে x ভলিউম O3 থেকে আমরা O2 কতটা পাবো? 3/2 ইন্টু x ভলিউম অফ O2 পাবো তো? আর এখানে বাকি যেটা থাকলো সেটা থাকলো, বাকি কত থাকলো? 40 - x ml। বা এগুলোকে সবগুলোকে আমি mlও বলতে পারি। 3/2 x ml O2, এটা হচ্ছে হিট করার পরে এখানে x ml থেকে এখানে 3/2 x O2 তৈরি হলো। তাহলে উত্তপ্ত করার পরে আমার ফাইনাল মিক্সচারের পরিমাণটা কত হবে? আগে ছিল আমার অক্সিজেনের ভলিউম 40 - x, আর O3 বিয়োজনের ফলে আমার কত তৈরি হলো অক্সিজেন? 3/2 x। তার মানে মোট আমার কত হলো অক্সিজেন? ফাইনালি অক্সিজেন আমার হলো, আগে ছিল 40 - x, তারপর ওজন থেকে তৈরি হলো 3/2 x, হলো তো তৈরি। আর প্রশ্নতে কি বলেছিল, প্রশ্নটা দেখো, প্রশ্নতে বলেছিল যে হচ্ছে উত্তপ্ত করার পর যে নতুন আয়তন তৈরি হয়, সেই নতুন আয়তনটা হচ্ছে 42 ml বলেছিল তো। তাহলে এটা আমরা কি পাই, উত্তপ্ত করার পরে আমরা এটা পাই x ধরে, আর আমার বলে দিয়েছিল 42 ml হয়।
আমাদের সবসময় এটাই করতে হবে যে আমাদের যা বের করতে হবে ম্যাক্সিমাম সময় সেটাকে আমাদের এক্স ধরে এমন কোনো একটা ডেটা বা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুতে আমার নিয়ে যেতে হবে। তারপর ওই এক্সের ইকুয়েশনটা ওই ভ্যালুর সাথে সমান করে এক্সের ভ্যালুটা বের করলেই বেরিয়ে যাবে। বোঝা গেল পুরোটা? তাহলে এটা দেখি এখন এক্সের ভ্যালু কত আসছে। এক্সের ভ্যালু আসবে তাহলে 40 মাইনাস এক্স প্লাস 3/2x 42, 40 ওদিকে নিয়ে চলে গেলাম, এদিকে এটা করি, কত আসবে 2, 3x মাইনাস 2x ইকুয়ালস টু এখানে 2, x ইকুয়ালস টু 4। তাহলে এখানে 4টা কি? 4 হচ্ছে ভলিউম অফ O3 ইন 40 ml অফ মিক্সচার। পরিমাণ পেয়ে গেলাম। এখন আমার পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজটা কি, কীভাবে বের করব? O3 এর ক্ষেত্রে মিক্সচারে O3 আছে কতটা? 4 ml। টোটাল মিক্সচারের ভলিউম কত? 40 ml। পার্সেন্টেজ 10, তাহলে হলো 10% O3 ইন 40 ml মিক্সচার। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা ডেটাগুলো লিখে নিলাম কি কি দেওয়া আছে আমাদের প্রশ্নে। সেই ডেটাগুলো সব লিখে নিয়ে তারপর আমরা দেখলাম যে কি বার করতে বলেছে। বার করতে বলেছিল পার্সেন্টেজ অফ O3। তো তা আমরা কি কোশ্চেনটা পড়ে বুঝলাম যে আমি যদি পার্সেন্টেজটা বের করতে যাই, আমার তাহলে মিক্সচারে O3 এর পরিমাণ কতটা আছে সেটা আমার আগে বের করতে হবে। তার জন্য কি আমরা আগে সেটাকে ধরে নিলাম এক্স ভলিউম। তো সেটাতে O3 কত ছিল? O3টা এক্স ধরে 40 ml এর মধ্যে O2টা আমরা বললাম কতটা আছে। তাহলে হচ্ছে O3 থেকে এক্স ml O3 থেকে কতটা অক্সিজেন আমার তৈরি হলো বিয়োজনের ফলে, রিডাকশন হয়ে, সেটা আমরা পেলাম। তাহলে নতুন মিক্সচারে কত আমার টোটাল অক্সিজেন, এই আগে যতটা ছিল তারপরে যতটা তৈরি হলো সেটা হবে টোটাল অক্সিজেন। আর নতুন যে মিক্সচারটা সেটার ভলিউম আমাদের বলে দেওয়া ছিল 42 ml। তো আমরা এই দুটোকে প্লাস করে 42 এর সাথে ইকুয়াল করে দিলাম। তাহলে এর থেকে আমরা এক্স পেয়ে যাব। এক্স মানে হচ্ছে সেই 40 ml এর মধ্যে কতখানি O3 আছে সেটা পেয়ে যাব, পাবো। আর তারপর নর্মালি আমরা পার্সেন্টেজ বের করে নেব। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করব, ঠিক আছে? সেই প্রশ্নটা লিখে নাও, এটাও বড় আছে। প্রশ্নটা হলো কোশ্চেন নাম্বার 2। একটি যৌগ ডি এর 30 গ্রাম বিশ্লেষণ করে 10 গ্রাম এ মৌল এবং 20 গ্রাম বি মৌল পাওয়া গেল। লিখলে? অপর একটি যৌগ ই এর 45 গ্রাম বিশ্লেষণ করে 15 গ্রাম বি এবং 30 গ্রাম সি মৌল পাওয়া গেল। ঠিক আছে? পনেরো গ্রাম এ, 60 গ্রাম বি এবং 15 গ্রাম সি এর মিশ্রিত করে বিক্রিয়া করানো হলো।
উৎপন্ন ডি এবং ই এর পরিমাণ কত গ্রাম হবে? বিক্রিয়ার পরে মিশ্রণটির ওজন কত হবে? পুরো মিশ্রণের ওজন কত হবে? ধরে নিতে হবে যে এখানে বি এর সঙ্গে এ অথবা সি এর বিক্রিয়া ছাড়া অন্য কোনো বিক্রিয়া সম্ভব নয়। এক্ষেত্রে কোন কোন রাসায়নিক সংযোগ সূত্র ব্যবহার করা হলো উল্লেখ করো। ঠিক আছে, দেখা যাক। তাহলে আমরা লিখি। তাহলে আমরা কোশ্চেনটা আরেকবার পড়ে নাও। কোশ্চেনে কি বলেছে? ডি এর 30 গ্রাম বিশ্লেষণ করে, ডি 30 গ্রাম বিশ্লেষণ করে 10 গ্রাম এ এবং 20 গ্রাম বি পাওয়া যায়। 10 গ্রাম এ এবং 20 গ্রাম বি পাওয়া যায়। অপর একটি যৌগ ই এর 45 গ্রাম বিশ্লেষণ করে বি 15 গ্রাম এবং সি 30 গ্রাম পাওয়া যায়। তারপর কি বলেছে? 15 গ্রাম এ 60 গ্রাম বি এবং 15 গ্রাম সি কে মিশ্রিত করে, 15 গ্রাম এ 60 গ্রাম বি এবং 15 গ্রাম সি কে মিশ্রিত করে ডি এবং ই তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়। তাহলে বলছে ডি আর ই কতটা পরিমাণে তৈরি হবে? ডি ই কতটা পরিমাণে তৈরি হবে? ঠিক আছে, বলো কি হবে? কোন সূত্রটা এখানে কাজে লাগবে কি মনে হচ্ছে? কোন কোন সূত্র? ওজনগুলো দেখে কিছু মনে হচ্ছে? ওজনগুলো দেখে মনে হচ্ছে না? এখানে 30 গ্রামের থেকে 10 প্লাস 20 30 গ্রামই তৈরি হলো। 45 গ্রাম থেকে 15 প্লাস 30 45 গ্রামই তৈরি হলো, হচ্ছে না? তার মানে প্রথমে একটা আমি বুঝতে পারছি ভরের নিত্যতা সূত্র দরকার আছে। আরেকটা কোনটা দেখি, কেউ বলতে পারে কিনা? আরেকটা ইউজ হবে স্থিরানুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এখন কিভাবে সেটা নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা, যদি কোনো জায়গায় না বোঝো তাহলে কমেন্টে বলে দেবে। আমি নেক্সট যে ভিডিওটা বানাবো নেক্সট ক্লাসের শুরুতে আমি সেই প্রবলেমগুলো আমি আরেকবার আলোচনা করে তারপরে আমরা নেক্সট ক্লাসে আগাবো। আচ্ছা, তাহলে আমরা শুরুতে দেখি 30 গ্রাম ডি থেকে এ আর বি পাওয়া যায় 10 গ্রাম এবং 20 গ্রাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে এ ইজ টু বি আমাদের কত পরিমাণে নিতে হচ্ছে, কি অনুপাতে নিতে হচ্ছে 30 গ্রাম ডি তৈরি করার জন্য 10 ইজ টু 20, তার মানে 1 ইজ টু 2 অনুপাতে নিতে হচ্ছে। পেলাম একটা জিনিস, তার মানে কি এ ইজ টু বিকে ডিটাকে ভাগ করে আমার এ ইজ টু বি 1 ইজ টু 2 অনুপাতে পাওয়া যাচ্ছে। এখন যদি আমি এ আর বিকে যদি 1 ইজ টু 2 অনুপাতে যুক্ত করি তাও আমার ডিটা পাওয়া যাবে। এটাই আমাদের ছিল।
স্থিরানুপাত সূত্র। আচ্ছা, আর ই B/C কত অনুপাতে যুক্ত হয়? 15:30, তার মানে 1:2 যুক্ত হয়। ঠিক আছে, এখন আমাদের বলেছে যে 15 গ্রাম A, 60 গ্রাম B এবং 15 গ্রাম C দিয়েছে। বুঝতেই পারছো, A আর B থেকে যদি আমি ঠিকঠাক পরিমাণ মতো নেই, ঠিকঠাক অনুপাত মতো নেই, আমার D তৈরি হবে। আর যদি B আর Cটাকে আমরা ঠিকঠাক অনুপাতে নেই, তাহলে আমাদের E তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে দেখা যাক ডিটা তৈরি হওয়ার জন্য আমার A/B কত অনুপাতে নিতে হবে? 1:2 অনুপাতে, তাই তো? তাহলে A কত আছে? 15 গ্রাম। আমি যদি D তৈরি করার জন্য 1:2 অনুপাতে নেই, B কতটা দরকার হবে? 15 দুগুণে 30, 30 গ্রাম B দরকার হবে। হবে তো? তাহলে ভরের নিত্যতা সূত্র থেকে কি পাবো? ভরের নিত্যতা সূত্র থেকে আমরা পাবো D তৈরি হবে কত গ্রাম? 45 গ্রাম। 15 + 30। আচ্ছা, এখন দেখা যাক। আচ্ছা, আমার এখানে দেখতে হবে আমার A ইউজ হয়ে গেল, A আমার পুরোপুরি ইউজ হয়ে গেল, কিছু বেঁচে নেই। বেঁচে কি আছে? B আর C। B কতটা বেঁচে আছে? 30 গ্রাম B বেঁচে আছে, কারণ 30 গ্রাম B আমার D তৈরিতে লেগে গেল, আর 30 গ্রাম আমার B বেঁচে আছে, আর তার সাথে আছে 15 গ্রাম C। বুঝবে জায়গাটা? আচ্ছা, আমি এখানে বুঝতে পারছি এখন B আর C কে যদি আমি এক্স্যাক্ট 1:2 প্রপোর্শনে নেই, তাহলে আমার E তৈরি হবে। এখন E তৈরি হতে গেলে B/C আমার কি প্রপোর্শনে নিতে হবে? B/C আমার নিতে হবে 1:2 প্রপোর্শনে। তার মানে কি 1/2 B এর সাথে 2/2 C। দেখা যাক। এখন আমি যদি এখানে 30 গ্রাম B নেই, আমার C কতটা দরকার হবে? 1:2। তার মানে C তৈরি হবে, দরকার হবে আমার 60 গ্রাম, কারণ এখানে B আছে 30 গ্রাম। 1:2 অনুপাতে নিলে C তৈরি নিতে হবে কত? 60 গ্রাম নিতে হবে। তাহলে আমাদের E তৈরি হবে 1:2 অনুপাতে নিলে, তাই না? কিন্তু এখানে C তো 60 গ্রাম নেই, তাহলে কি রিয়াকশনটা হবে না? রিয়াকশনটা হবে। কারণ কি? আমি যদি 1:2 অনুপাতে নিতে যাই, আমি যদি এই 15-এর রেসপেক্টে আমি B কে নেই, নট B এর রেসপেক্টে আমরা C কে নিচ্ছি, যেটা কম থাকবে তার রেসপেক্টে আমাদের সবসময় রেশিওটা ক্যালকুলেট করতে হবে। তার মানে B যদি আমরা 15 গ্রামস নেই, সরি C যদি আমরা 15 গ্রামস নেই পুরোপুরি, তাহলে আমাদের B কতটা নিতে হবে? 1:2 অনুপাত হতে হলে 7.5 গ্রাম B। তাহলে B/C 1:2 হবে। হবে তো? হবে। তাহলে আমরা এখান থেকে E কতটা পাবো? E পাবো আমরা 22.5 গ্রাম। তাহলে আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি যে আমাদের D তৈরি হলো 45 গ্রামস আর E তৈরি হলো 22.5 গ্রামস। ঠিক। তারপরে আরেকটা কি বলেছে আমাদের? বলেছে বিক্রিয়ার পরে মিশ্রণটির ওজন কত হবে। এখন বিক্রিয়ার পরে মিশ্রণটির ওজন কত হবে? তাহলে মিশ্রণের ওজন কত হবে? 45 + 22.5, তাই না? না,
45 প্লাস 22.5 টোটালটা গোটা মিক্সচারের, এই প্রোডাক্টের পার্টের মিক্সচারের ওজন হবে না, আরও বেশি হবে। কারণ কি, আমার বি এখানে পুরোপুরি দরকার হয়নি তো, বি এখানে 7.5 গ্রাম দরকার হয়েছে, তাই কি না? তার মানে আমার বি এখানে কত পড়ে থাকছে, 22.5 গ্রাম পড়ে থাকছে আমার বি আনরিয়াক্টেড, তাই তো? 22.5 গ্রাম আমার বি পড়ে থাকছে আনরিয়াক্টেড, এই ডি আর ই তৈরি হওয়ার পরে। তার মানে পুরো মিক্সচারের টোটাল কত হবে, টোটাল মিক্সচারের ওজন টোটাল মিক্সচারের আমাদের ওজন হবে যতটা ডি তৈরি হয়েছে, যতটা ই তৈরি হয়েছে, প্লাস আনরিয়াক্টেড রিয়াক্ট্যান্ট, বিক্রিয়ক। এখানে আনরিয়াক্টেড রিয়াক্ট্যান্ট কি, বি। তাহলে 45 প্লাস 22.5 প্লাস 22.5, ঠিক আছে? পুরোটা যোগ করলে কত হবে, 90 গ্রামস। হলো। তাহলে এটাতে কি কি ইউজ হলো আমাদের, ভরের নিত্যতা সূত্র আর স্থিরানুপাত সূত্র, এই দুটো আমাদের ইউজ হলো, তাই না? আচ্ছা, লাস্ট আরেকটা কি অঙ্ক দেখা যেতে পারে নাকি অনেকক্ষণ হয়ে গেল? দেখা যেতে পারে কি, দেখাই যাক অল্প করে। লাস্ট, তারপরে এর পরের দিন আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে শুরু করব, অ্যাভোগাড্রো প্রকল্প থেকে। আর মোটামুটি আশা করি 2-3টে ক্লাসেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখছি, কোশ্চেন লেখো এর পরের প্রশ্নটা। পরের প্রশ্নটা হচ্ছে, এ এবং বি দুটি যৌগ টিন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এ এবং বি দুটি যৌগ টিন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এ যৌগে 78.77% টিন এবং 21.23% অক্সিজেন আছে, এবং বি যৌগে 88.12% টিন এবং 11.88% অক্সিজেন আছে। দেখাও যে ফলাফলগুলি গুণানুপাত সূত্র সমর্থন করে। খেয়াল আছে গুণানুপাত সূত্রটা কি? সমান পরিমাণ একটি মৌলের সাথে ভিন্ন মৌলগুলি যেই অনুপাতে যুক্ত হয় সেই অনুপাতটা সরল অনুপাত। দেখা যাক প্রশ্নটা আবার পড়ে নাও, যাদের প্রশ্নটা কমপ্লিট লিখতে পারোনি তারা একটুখানি ভিডিওটা একটু ব্যাক করে দেখে নাও, শুনে নাও আর লিখে নাও। আচ্ছা, তাহলে দুটো যৌগ আছে এ এবং বি, এ বি, ভালো কথা। দুটি যৌগ টিন আর অক্সিজেন দ্বারা গঠিত, টিন আর অক্সিজেন দ্বারা গঠিত। একদম এভাবেই করবে অঙ্ক, তাহলে অনেক সুবিধা হবে। আগে যা যা দেওয়া আছে আগে সেগুলো লিখে নেবে। এ যৌগে 78.77% টিন আছে, 78.77% টিন আছে, আর 21.23% অক্সিজেন আছে। আর বি যৌগে 88.12% টিন
আর 11.88% অক্সিজেন এখানে দুটোই সেম। তাহলে আমরা কোনো একটার হিসেবে দেখব গুণানুপাত সূত্রটাকে সমর্থন করে কিনা। অক্সিজেন যেহেতু কম পার্সেন্টেজে আছে, অক্সিজেনের হিসাবে আমরা দেখছি, ক্যালকুলেশন আমাদের ইজি হবে। তোমরা টিনের রেসপেক্টেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখা যাক। আচ্ছা, এটা যেহেতু কম আছে এই অক্সিজেনের পরিমাণের থেকে, তাহলে আমরা দেখি এখানে দেখো, এখানে পার্সেন্টেজ যেহেতু, এখানে এটাকেও 100 রেসপেক্টে করেছে পুরোপুরি, আর এটাকেও পুরো 100 রেসপেক্টে করেছে। তাহলে আমরা বলতে পারি কি 21.23 ভাগ অক্সিজেন 78.77 ভাগ টিনের সাথে বিক্রিয়া করে এ তৈরি করছে। তাহলে এই পরিমাণ 11.88% এখানকার অক্সিজেন কতটা টিনের সাথে রিয়াক্ট করে এ তৈরি করবে? 11.88, তাহলে কি 78.77 বাই 21.23 ইন্টু 11.88। ঠিক আছে, এটা কত হবে ক্যালকুলেট করে বলো। আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি। $78.77 ইন্টু 11.88 বাই 21.23, 44.078 এত গ্রাম এসএন এর সাথে রিয়াক্ট করবে সম পরিমাণ। হয়ে গেল অক্সিজেনটা সমান পরিমাণ। এখন তাহলে রেশিও কোনটার করব? টিনের। এর ক্ষেত্রে এ, বি এর ক্ষেত্রে টিন কতটা? 44.078 ভাগ দরকার এতে, আর এদিকে টিন কতটা দরকার? 88.12%। ও 12। আচ্ছা, রেশিও করলে কি আসে? এখানে এটাকে আমরা 44 বলতে পারি। 44 এটাকে 88 বলতে পারি আমরা, নিয়ার ইকুয়ালস টু। তো এটা কত হলো? 1.2 হলো সরল অনুপাত। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে গুণানুপাত সূত্র সমর্থন করে। ঠিক আছে, আপাতত মোটামুটি এতটুকুই থাক প্রথম দিন। এর পরের দিন আমরা পড়বো অ্যাভোগাড্রোর প্রকল্প, কারণ আমরা তো ক্লাস 10-এ মনে হয় ডাল্টনের পরমাণুবাদের শিকার যেগুলো আমরা পড়ে এসেছি, তো ওগুলো আমি আর পড়বো না, জাস্ট পয়েন্টগুলো আমি বলে দেবো। ওগুলো ক্লাস 10-এর বইয়ের থেকে তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের মনে হয় যে না পরীক্ষায় আসবে। আমরা তো অবশ্য পরীক্ষার প্রশ্ন নিয়ে পরে আলোচনা করবোই পরীক্ষার আগে, তাছাড়াও দেখে নিতে পারো। আমরা পরের দিন শুরু করব অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে। এখান থেকে আমাদের এমন সব কনসেপ্ট আসবে যেগুলো আমাদের আজীবন দরকার হবে, আমরা যতদিন পর্যন্ত পড়াশোনার লাইনে থাকব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই কমপ্লিট। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো বন্ধু বান্ধবকে মনে হয় যে পাঠালে তাদের সুবিধা হবে তাকে পাঠাতে পারো। আর আমি তো এখানে পড়াবই, মোটামুটি সপ্তাহে আমি 2টো করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, শেয়ার করো। অনেক